আসসালামু আলাইকুম। আমরা ইভিভিজিবল স্পেকট্রোস্কোপি এই পর্বে ডিসকাশন করব। ইভিভিজিবল স্পেকট্রোস্কোপি এই টপিকের সবথেকে ফান্ডা বা বেসিক পার্টটা, সেটা হচ্ছে দ্য ডেজিগনেশন অফ ভেরিয়াস ট্রানজিশন। আমরা প্রিভিয়াস পরে দেখছিলাম যে ইভিভিজিবল স্পেকট্রোস্কোপিতে 4 প্রকারের পসিবল ট্রানজিশন আছে: সিগমা টু সিগমা স্টার, পাই টু পাই স্টার, এন টু সিগমা স্টার, এন টু পাই স্টার। এই 4 প্রকারের ট্রানজিশন বাদে বাকি যেগুলো আছে সেগুলো পসিবল না। কেন, রিজনটা কি, সেটা নিয়ে পরে আমরা ডিসকাশন করব। এবং এই 4 প্রকার ট্রানজিশনের মধ্যে দুইটা হচ্ছে অ্যালাউড ট্রানজিশন, দুইটা হচ্ছে ফরবিডেন ট্রানজিশন। অ্যালাউড ট্রানজিশন কি, ফরবিডেন ট্রানজিশন কি, সেগুলো আমরা এই পর্বে দেখব। তোমার এক্সামে সার্টেন একটা কম্পাউন্ড দিয়ে বলবে এই কম্পাউন্ডের মধ্যে কোন কোন ট্রানজিশন অ্যাভেলেবল বা পসিবল, সেগুলো তুমি এক্সপ্লেন করো। সেটা তুমি কীভাবে লিখবা বা কীভাবে এক্সপ্লেন করবা, সেটাও এই পর্বে আমরা আলোচনা করব। আমার ইভিভিজিবল স্পেকট্রোস্কোপি টপিকে যতগুলো পর্ব সামনে আসবে এবং প্রিভিয়াস যে দুইটা আছে সবগুলোর মধ্যে সব থেকে বড় হবে এই পর্বটাই। মানে এখানে আমি অনেক কিছু আলোচনা করব, তাই একটু বড় হবে। তো ভিডিওটা একটু কষ্ট করে কন্টিনিউ করো, মোর দেন এনাফ কিছু জানতে পারবা। তোমরা শুরু করি। এগুলো আমি আঁকা রাখছি কি, এনার্জি লেভেল, প্রিভিয়াস ভাবে দেখছো। তো সব থেকে এনার্জি লেভেল যেটার কম সেটাকে বলা হয় সিগমা। সিগমা, তারপরে এরপর হচ্ছে পাই, তারপরে এন নন বন্ডিং, তারপরে পাই স্টার, এরপরে সিগমা স্টার। সিগমা স্টার, এই তিনটা হচ্ছে, তিনটা না, এই দুইটা হচ্ছে বন্ডিং, এটা হচ্ছে নন বন্ডিং, আর ওপরে দুটো হচ্ছে অ্যান্টি বন্ডিং। বন্ডিং, নন বন্ডিং, অ্যান্টি বন্ডিং কি, এগুলো সব আমরা জানি আগের পর্বের আলোচনা এবং ফার্স্ট ইয়ার এবং থার্ড ইয়ার পড়াশোনা এমওটি থিওরিতে আমরা এগুলো পড়ছি। ওকে, তো দেখো কোন কোন ট্রানজিশন পসিবল। প্রথমে আসো সিগমা থেকে সিগমা স্টার। সিগমা থেকে সিগমা স্টার একটা ট্রানজিশন পাইলা, এটা হচ্ছে পসিবল ট্রানজিশন। কি ট্রানজিশন পাইলা? সিগমা টু সিগমা স্টার। ওকে, তারপরে কি, পাই টু পাই স্টার, এটা দাও। পাই টু পাই স্টার, এটা হচ্ছে পাই টু পাই স্টার। এটা আমি ডিনোট করতেছি এইভাবে, যেটা আমি ধারাবাহিক আলোচনা করবো। এটা হচ্ছে ধরো 1 নাম্বার ট্রানজিশন দিলাম, এটা হচ্ছে তোমার 2 নাম্বার ট্রানজিশন দিলাম। এবার থার্ড নাম্বার যেটা দিব সেটা হচ্ছে এন টু সিগমা স্টার। না, এটা আমি 1 দিয়ে রাখলাম, তারপর এটা করছি, ঠিক আছে। 2 নাম্বার দিব আমি এইটা, এন টু সিগমা স্টার, যেটা আমি আলোচনা করবো আর কি ধারাবাহিকভাবে, যেটা এন টু সিগমা স্টার, এন টু এন টু সিগমা স্টার, এটা আমি 2 দিয়ে রাখলাম। তারপরে এটাকে আমি 3 দিলাম। 4 নম্বরটা কি হবে বুঝেই ফেলছো, এন টু পাই স্টার। এন টু পাই স্টার, এই যে এন টু পাই স্টার, এটা হচ্ছে 4th নাম্বার। তাহলে এই 4টা ট্রানজিশন তোমার পসিবল। এই 4টা ট্রানজিশন পসিবল। এর মধ্যে তুমি আর কয়টা বানাইতে পারবা এই 4টা বাদে? আর সর্বোচ্চ কয়টা বানাইতে পারবা? 2টা। কিভাবে দেখো, এক তুমি বানাইতে পারো সিগমা থেকে পাই স্টার। দেখো সিগমা থেকে পাই স্টার, আমি এটা কালো কালি দিই, কালো কালি দিয়ে দেখে দিই, বা লাল কালি দিয়ে দেখে দিই, না কালো কালি দিই, সুন্দর হয়। সিগমা থেকে কোথায় পাই স্টার, এটা কি সিগমা থেকে পাই স্টার। আরেকটা কি, পাই থেকে সিগমা স্টার। পাই থেকে
সিগমা স্টার, এই দুইটা টেনশন বানাইতে পারো। বাট এই দুইটা দেওয়ার পর আমি সুন্দর করে ক্রস দিয়ে রাখলাম, ক্রস। এই দুইটা ট্রানজিশন কখনো ঘটে না, পসিবল না। কেন ঘটে না সেটা বলবো, তার আগে বলো মোট কয় প্রকার ট্রানজিশন আমরা বানাইতে পারলাম? 6 প্রকার। এর বাইরে বানাইতে পারবা না। তুমি আমাকে বলতে পারো আচ্ছা আমি সিগমা থেকে পায়ে দিব, এটা একটা হইতে পারে, পায়ে থেকে এনে দিব, এটা একটা হইতে পারে। না রে ভাই, প্রিভিয়াস পড়ো তুমি দেখো, তাহলে বুঝতে পারবা ট্রানজিশন কোথেকে কোথায় ঘটে। বন্ডিং টু অ্যান্টি বন্ডিং বা হোমো টু লোমো, বন্ডিং টু অ্যান্টি বন্ডিং। তুমি সিগমা থেকে যে পায়ে দাও, ওটা তো সিগমাও বন্ডিং, পায়েও বন্ডিং। আবার বলতে পারো সিগমা থেকে এনে দিব, না, বন্ডিং টু অ্যান্টি বন্ডিং ঘটে। ট্রানজিশন কি? বন্ডিং টু অ্যান্টি বন্ডিং। তো বন্ডিং টু অ্যান্টি বন্ডিং এই 6 প্রকারের, আর মানে তুমি পারবা না। তার মধ্যে এই 4টা পসিবল, এই 2টা পসিবল না। কেন সেটা আমরা দেখব। ওকে, তো এই যে 4টা পসিবল, এরকম কিছু যৌগ দিয়ে আমরা বা কিছু গ্রুপ দিয়ে এক্সাম্পল হিসেবে দেখাই দিই। দেখো প্রথমে আসি আমরা ধরো প্রথমে আমরা দিলাম এটা অ্যালকেন, 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 এভাবে দিই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। যখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এই গ্রুপটা থাকবে, এটাকে কি বলা হয়? স্যাচুরেটেড গ্রুপ বা অ্যালকেন দিলাম, তোমরা যে নামে জানো অ্যালকেন, অ্যালকেন। আরেকটা দিই আমরা কার্বন কার্বন, একটু দূরে রেখে দিই, কার্বন কার্বন একদম নোট করে পড়াইতেছি, কার্বন কার্বন ডাবল বন্ড। এটা আমরা অ্যালকিন বলতে পারি, বা অ্যালকিন না বলে আমরা আনস্যাচুরেটেড বলি, মানে কার্বন কার্বন ডাবল বন্ড, ট্রিপল বন্ড, যাই হোক আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। আর একটা উদাহরণ আনি, সেটা হচ্ছে আরেকটা উদাহরণ কার্বন ডাবল বন্ড অক্সিজেন। এটাও কি? এটাও আনস্যাচুরেটেড। একটু খেয়াল করো, আনস্যাচুরেটেড, ঠিক আছে, কিন্তু এক্সট্রা আর প্লাস দিয়ে কিছু একটা লেখো। দেখো এখানে কি ছিল? কার্বন, কার্বন। মনে রাখবা জৈব যৌগকে হোমো অ্যাটম বলা হয়। কার্বন আর হাইড্রোজেনকে, কার্বন আর হাইড্রোজেন মানে এগুলো তাদের নিজস্ব। এই কার্বন হাইড্রোজেন বাদে যা আছে সেটা হচ্ছে হ্যাটারো। হ্যাটারো মানে কি? আমি একটা ঘটনা বলি। আমরা যখন মানে একদম ছোট ছিলাম, ধরো ক্লাস 8, 9, 10 বা 7 এরকম, তখন নতুন নতুন ধরো ফেসবুক আসে। তো তখন এক এক সময় মানে ওই সময়কার পোলেপান্ডা ফেসবুকের অনেক ভিন্ন ভিন্ন দিত, কি বলতো, মানে নাম দিত, ধরো স্ট্রেন্সলেট, প্রিন্স, তাই না? তো ওই সময়ে মানে আমি দিছিলাম হেটারোজেনিয়াস রাব্বি, মানে একটু অদ্ভুত টাইপের চিন্তা। মানে তখন আমি ধরো কখন দিই, ক্লাস 10 মানে এসএসসি, আমি যখন এসএসসি সবেমাত্র শেষ করার পর আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলি। তার আগে আমার কোনো ফেসবুক ছিল না, ফোনও ছিল না, মানে বাটন ফোনও ছিল না। আমি এসএসসিতে যখন গোল্ডেন A+ পাই, তারপর আমার খালামণি আমার একটা ফোন, মানে ওই অ্যান্ড্রয়েড ফোন গিফট করে। তো তখন আমি নতুন নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলি এবং নাম দিয়েছিলাম হেটারোজিনিয়াস রাব্বি। ওই যে মানে আমার বন্ধুর বা আশেপাশের প্ররোচনায় আমার বন্ধু দিয়েছিল স্ট্রেন্সলেট। তো ওর দেখা দেখে আমি কই কি একটা অদ্ভুত নাম দেওয়া যায়, কি অদ্ভুত নাম দেওয়া যায়, তখন দিয়েছিলাম হেটারোজিনিয়াস রাব্বি, বুঝছো? তো এই কথাটা কেন বললাম, একটা জিনিস মনে রেখো, হ্যাটারো মানে কি? ভিন্ন। হেটারোজিনিয়াস রাব্বি মানে বুঝলাম সবার থেকে আলাদা, মানে অদ্ভুত চিন্তা ভাবনা ছিল। যাই হোক, এটা বললাম কি, হ্যাটারো মানে মনে রাখবা কি, হ্যাটারো মানে আলাদা, সবার থেকে আলাদা। তো জৈব যৌগতে হ্যাটারো বলতে কি, এই কার্বন আর হাইড্রোজেন বাদে যা থাকবে সেটা হ্যাটারো। তাহলে এখানে কি পেলাম নতুন করে? অক্সিজেন। তাহলে কি বলবো? হ্যাটারো অ্যাটম, হ্যাটারো অ্যাটম। এটা নিয়ে আবার মানে অন্যভাবে নিও না। তখন পিচ্ছি ছিলাম, অদ্ভুত অদ্ভুত চিন্তা কাজ করতো। তুমি এখন ভাবতে পারো আপনি মাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার উঠছেন, তখন পিচ্ছি। হ্যাঁ, ওই সময় আমরা পিচ্ছি ছিলাম। এখনকার জেনারেশন যেরকম, আমাদের সময় ওইরকম ব্যাপারটা ছিল না। আমি অন্যরকম পরিবেশে বড় হয়েছি, তো তখন আমি ছোটোই। যাই হোক, আনস্যাচুরেটেড, হ্যাটারো অ্যাটম, এই 3টা কন্ডিশন নিলাম। দেখো যখন শুধুমাত্র সিঙ্গেল বন্ড আছে, মানে সিগমা বন্ড আছে, তার মানে সেখানে কি পসিবল? সিগমা, অর্থাৎ সিগমা টু সিগমা স্টার, সিগমা টু সিগমা স্টার, এই ট্রানজিশনটা পসিবল। এখানে কি সিগমা টু সিগমা স্টার ট্রানজিশন পসিবল। আনস্যাচুরেটেড, দেখেন কি আছে আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড মানে কি? একটা সিগমা
একটা পাই। তার মানে এখানে সিগমা এই বন্ডিং অরবিটাল থাকবে, পাই এই বন্ডিং অরবিটাল থাকবে, বুঝছো? পাই স্টারও থাকবে, সিগমা স্টারও থাকবে। যেহেতু আমি সিগমা টু সিগমা স্টার দেখে ফেলছি, তাহলে এখানে শুধু কোনটা দেখাই? পাই টু পাই স্টার। অর্থাৎ এখানে যেটা পসিবল পাই টু পাই স্টার। এর মানে এই না যে এখানে সিগমা টু সিগমা স্টার হবে না, হবে, কিন্তু কম্পারেটিভলি কোনটা বেশি ঘটবে? পাই টু পাই স্টার। সিগমা টু সিগমা স্টার থেকে পাই টু পাই স্টারের ট্রানজিশন বেশি ঘটবে। কেন ঘটবে তুমি নিজেই বলো? সিগমা আর পাইয়ের মধ্যে কোনটা বেশি শক্তিশালী? সিগমা। পাই একটু দুর্বল। আর ইলেকট্রন ট্রানজিশন হওয়া মানে কি? তার বের হয়ে যাওয়া, বুঝছো না? বের হয়ে যাওয়া। তার মানে কোনটা উইক যেটা সেটা তো বের হবে। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার যদি দেখা দাও ডোমিনেট কোনটা করে? পাই টু পাই স্টার ট্রানজিশন। তাই শুধু আমরা পাই টু পাই স্টার ট্রানজিশনই দেখাবো, এবং বইপত্র তুমি পাই টু পাই স্টার ট্রানজিশন দেখতে পারবা। তারপর এইখানে আসো, এই ইয়াতে এটা একটু আমি উপরে করে লিখি, সময়ের একটু হইতেছে, ঘাটতি হইতেছে। তারপর একটু উপরে লিখি, কার্বন টু অক্সিজেন কি ছিল? আনস্যাচুরেটেড প্লাস হেটারোটম। দেখো এইখানে তোমার কি কি ছিল? এক, সিগমা বন্ড আছে এবং পাই বন্ড আছে। অ্যাট দ্য সেম টাইম এই অক্সিজেনের মধ্যে তুমি কি পাবা? অক্সিজেনের মধ্যে তুমি লোন পেয়ার ইলেকট্রন পাবা, নন বন্ডিং ইলেকট্রন, তাই না? নন বন্ডিং ইলেকট্রন। তাহলে কি কি ট্রানজিশন করতে পারে? সিগমা টু সিগমা স্টার ট্রানজিশন করতে পারে, হ্যাঁ অবশ্যই পারে, যেহেতু সিগমা বন্ড আছে। পাই টু পাই স্টার ট্রানজিশন করতে পারে, হ্যাঁ করতে পারে, অবশ্যই করতে পারে। তো ওগুলো দেখে ফেলছি না দেখাইলাম? ওগুলো আচ্ছা তুমি একটু ছোটো করে দেখাই দাও, কালো কালিতে দেখাই দিলাম। ওটা কি করতে পারে? এক, সিগমা টু সিগমা স্টার ট্রানজিশন করতে পারে, অবশ্যই পারে, মানে পসিবিলিটি খুবই কম। ওই যে বলছিলাম তো, কেন? ওই যে পাই বন্ড আছে, আবার পাই টু পাই স্টার ট্রানজিশন করতে পারে, কারণ পাই বন্ড আছে। তারপর কি করতে পারে দেখো? নন বন্ডিং ইলেকট্রন, এই যে লোন পেয়ার ইলেকট্রন বলা হয় নন বন্ডিং, মানে নন বন্ডিং যেটা শেয়ারে পার্টিসিপেট করে না। কোন তাহলে দেখো এটা কোনো বন্ধনই নাই, তাহলে এর ট্রানজিশন হওয়াটা সব থেকে বেশি না পসিবিলিটি? যেটা বন্ধনের মধ্যেই নাই সেটা তো বেশি মুভ করতে পারবে। তাই এই সিগমা টু সিগমা স্টার পাই টু পাই স্টার থেকে, সিগমা টু সিগমা স্টার পাই টু পাই স্টার ট্রানজিশন থেকে সব থেকে কোনটা পার্টিসিপেট করবে? এই সিগমা বন্ড অথবা পাই বন্ডিং যে ইলেকট্রনগুলো আছে সেটার থেকে পার্টিসিপেট বেশি করবে কোনটা? নন বন্ডিং, কারণ এটা ফ্রি। তাহলে কি এই নন বন্ডিং কোথায় যেতে পারে? নন বন্ডিং দেখো যে এন টু সিগমা স্টার যেতে পারে, এন টু পাই স্টার যেতে পারে, বুঝছো? তাহলে আমি দুইটা দেখা দিই। একটা এন যাইতে পারে সিগমা স্টার, এন যাইতে পারে পাই স্টার। এই দুটো কেন আমি আলাদা করে দেখালাম, মানে একটু কালার কলম দিয়ে দেখালাম? কারণ এই দুটার ঘটনা বেশি ঘটবে এখানে, বুঝছো? ওপরে দুইটা ওই রকম চান্স নাই। ঠিক আছে, এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। এখন আসি কেন এই চারটা পসিবল, এই দুটো পসিবল না সেই ব্যাখ্যায়। আমি একটু এটা কষ্ট করে তোমরা মুছে দাও, এটা বুঝছো আশা করি। দেখো আমি বলছি ভিডিওটা বড় হবে, কষ্ট করে দেখো, অনেক কিছু জানতে পারবা। আচ্ছা দেখো, ট্রানজিশন ট্রানজিশনকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। এক, দেখো ট্রানজিশন দুই ভাগ করতে পারি। এক, পসিবল ট্রানজিশন, আরেকটা হচ্ছে নট পসিবল। একটা পসিবল আর একটা নট পসিবল। এই পসিবল আবার দুই ভাগ করা যায়, পসিবলকে আবার দুই ভাগ করা যায়। আচ্ছা দেখো,
কি বলছিলাম, একটা পসিবল আরেকটা নট পসিবল, এই দুইভাবে ভাগ করা যায়। একটু কষ্ট করে এই পর্বটা দেখো, অনেক কিছু তুমি বুঝতে পারবা, বেসিক অনেক কিছু ডেভেলপ হবে। দেখো পসিবল কি বলছিলাম, আবার দুইভাবে ভাগ করা যায়, আবার দুইভাবে ভাগ করা যায়, আবার দুইভাবে ভাগ করা যায়। এক অ্যালাউড, আরেকটা হচ্ছে ফরবিডেন। একটা অ্যালাউড আরেকটা কি ফরবিডেন। এটা একটু আলাদা করে এই পাশে দিয়ে দিই, আর মশার কারণে দুঃখিত, অন্যভাবে নিও না। নট পসিবল। তুমি ভিডিওটা পারলে একটু স্পিডটা দেখো। নট পসিবল। আচ্ছা, তো কোনগুলো পসিবল না আমরা শুরুতে দেখা দিয়েছিলাম। পসিবল না হচ্ছে সিগমা টু পাই স্টার আর পাই টু সিগমা স্টার, এই দুটা কি না, এই দুটা পসিবল না, এই দুটো পসিবল না। পসিবল কোনগুলা, এই চারটা, এই চারটাকে দুই ভাগ করা, একটা হচ্ছে অ্যালাউড আর একটা ফরবিডেন। অ্যালাউড কোনগুলা, এক সিগমা টু সিগমা স্টার, এক সিগমা টু সিগমা স্টার, আরেক পাই টু পাই স্টার। এই দুটো হচ্ছে অ্যালাউড ট্রানজিশন। আর ফরবিডেন ট্রানজিশন কোনগুলা, ফরবিডেন ট্রানজিশন হচ্ছে এন টু সিগমা স্টার, নর্মালিটা সিগমাতে যাবে, আর এন টু পাই স্টার। নর্মালি এই এন টু পাই স্টার এটার বেশি দেখা যায়, বুঝছো। আচ্ছা, এই হচ্ছে অ্যালাউড আর হচ্ছে ফরবিডেন ট্রানজিশন, চারটাকে দুই ভাগে ভাগ করে ফেললাম, পসিবল যে চারটা। কথা হলো অ্যালাউড আর ফরবিডেন মানে কি। ফরবিডেন অনেকের ধারণা ফরবিডেন মানে ঘটে না, না ভাই, ফরবিডেন যেহেতু পসিবল ঘটে, অ্যালাউডও ঘটে ফরবিডেনও ঘটে। তাহলে অ্যালাউড মানে আমরা তো সবসময় বুঝি অ্যালাউড মানে অ্যালাউ, এটা অ্যালাউ হয়, ফরবিডেন মানে এটা স্টপ, এটা হবে না, এরকম না। ফরবিডেনও ঘটে অ্যালাউডও ঘটে। পার্থক্য কি, অ্যালাউড যেটার তোমার কি বলে ইন্টেন্সিটি, অ্যালাউড যেটার ম্যাক্সিমাম যে ইন্টেন্সিটি আমরা যেটা ডিনোট করছি এপসাইলন ম্যাক্স, সেটার পরিমাণ অনেক বেশি। আর ফরবিডেন সেটার ইন্টেন্সিটি অনেক কম। কত কম হবে, এটার মান এরকম, আমি একটু ছোট্ট করে লিখে দিই তাহলে তুমি বুঝতে পারবা। এপসাইলন ম্যাক্সিমাম সেটা কম, কত কম, এটা হচ্ছে 10⁻³ 1000 থেকে কম। আর এটা অনেক বেশি, এপসাইলন ম্যাক্স এটা অনেক বেশি, এপসাইলন ম্যাক্স মানে ইন্টেন্সিটি এটা অনেক বেশি। কীরকম, 10⁻⁴ থেকে বেশি, মানে 10,000 থেকে বেশি পাবে বই। এরকম কিছু বই এটা 10⁻³ জায়গায় তুমি কত পাবা, 10⁻⁴ থেকে কম। দেখো এপসাইলন ম্যাক্স মানে কি, এপসাইলন ম্যাক্স এটা মানে কি ইন্টেন্সিটি, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কি, অর্থাৎ আমরা ওই যে সূত্রটা পড়ছিলাম, এখানে সূত্রটা লিখে দিই, সূত্রটা এখানে লিখে দিই। আমরা পড়ছিলাম যে বেয়ার্ড-ল্যাম্বার্ট ল, এ ইকুয়াল টু অ্যাবজর্বেন্স ইকুয়াল টু এপসাইলন কনসেন্ট্রেশন আর পাথ লেন্থ। তার মানে এই যে এপসাইলের সাথে অ্যাবজর্বেন্সের সম্পর্ক কি, এপসাইলন মানে হচ্ছে এ সি ইন্টু এল, তাই না। তার মানে অ্যাবজর্বেন্সের সাথে এপসাইলন সম্পর্ক কি, সমানুপাতিক। তার মানে এপসাইলন ম্যাক্সিমাম মানে কি, এটাতে তোমার অ্যাবজর্বেন্স, এই অ্যাবজর্বেন্স এটার মান কি অনেক বেশি, অ্যাবজর্বেন্স অনেক বেশি, অ্যাবজর্বেন্সের সাথে অ্যাপসাইলন সম্পর্ক সমানুপাতিক। অ্যাবজর্বেন্স মানে কি, প্রিভিয়াস পরে অবশ্যই দেখে আসছো, তারপরে দেখে দিই। অনেকে ভাবে যে অ্যাপসাইলন মানে ইন্টেন্সিটি অনেক বেশি, এর মনে হয় যে এনার্জি কি, এনার্জি এখানে অনেক বেশি শোষণ হয়,
এনার্জি অনেক বেশি শোষণ হয় না, এই ধারণাটা ভুল। এনার্জির সাথে ইন্টেন্সিটির কোনো সম্পর্ক নাই। কথা বলে একটু খেয়াল করো, এনার্জির সাথে ইন্টেন্সিটির কোনো সম্পর্ক নাই। ইন্টেন্সিটির সম্পর্ক নাই মানে ধরো তুমি এইখানে তুমি, আমি বুঝতেছি, এটা ধরো তোমার কাছে স্যাম্পল রাখছো, এই স্যাম্পল কী করলা, তুমি লাইট ফেললা, তো এই স্যাম্পল কী করবে, লাইট শোষণ করবে, একটা ম্যাক্সিমাম ওয়েভলেন্থের আলো শোষণ করবে। ধরো এটার যে ল্যামডা ম্যাক্স শোষণ করলো সর্বোচ্চ, সেটা ধরে নাও 280 ন্যানোমিটার, 280 ন্যানোমিটারের আলো শোষণ করছে ম্যাক্সিমাম। তাহলে তুমি স্পেকট্রোমিটারে কীরকম পাবা, এরকম পাবা না? বুঝবো, ভালো করে বুঝবা এই পার্টটা। এই দিক বরাবর আমাদের নেওয়া হয় ল্যামডা, আর এদিক বরাবর নেওয়া হয় অ্যাবজর্বেন্স। ধরো তুমি একটা পিক পাইলা এইরকম, ঠিক আছে, আবার আরেকটা পিক, একই বরাবর, এদিক বরাবর ল্যামডা, এদিক বরাবর অ্যাবজর্বেন্স। আরেকটা পিক পাইলে ধরো, আমি একটু এটাতে দেখাই, আরেকটা পিক পাইলে ধরো এরকম, এটা ধরো একটু করে লিখি, এরকম, বুঝো, যেটা পিক খেয়াল করো। এই যে চূড়া, আচ্ছা, এই যে চূড়া, এই দিক বরাবর আসো, কতটুকু আলো শোষণ করছে, এতটুকু আলো শোষণ করছে। অ্যাবজর্বেন্স মানে কতটুকু আলো শোষণ করে। ধরো এই চূড়াতে তুমি নিচে আসবা, যে ল্যামডা পাবা সেটা কত, 280 ন্যানোমিটার, 280 ন্যানোমিটার। আবার এই যে চূড়া, নিচে আসো, ধরো এটা কত পাইলা, ধরো এটা কত পাইছ, 280 ন্যানোমিটার। তার মানে কি, এর মানে এই কম্পাউন্ডটা কত আলো শোষণ করছে, 280 ন্যানোমিটারের আলো শোষণ করছে। এইটাও যেই কম্পাউন্ডের পিক, ওটা কত আলো শোষণ, কত ওয়েভলেন্থের আলো শোষণ করছে, 280 ন্যানোমিটার ওয়েভলেন্থের আলো শোষণ করছে। বাট এইটা করছে কি, এটা একটা ট্রানজিশনের জন্য, এটা আরেকটা ট্রানজিশনের জন্য, এইটা করছে বেশি আলো শোষণ। মানে যে আলোগুলা ফেলা হইতাছে কম্পাউন্ডের ভিতরে, সলিউশনের ভিতরে, তারা 280 ন্যানোমিটারের আলো শোষণ করতেছে। এই ধরো এটা একটা ট্রানজিশন, এটা আরেকটা ট্রানজিশন, এই ট্রানজিশনও 280 ন্যানোমিটার আলো শোষণ করতেছে, এই ট্রানজিশনও 280 ন্যানোমিটার আলো শোষণ করতেছে, 280 ন্যানোমিটার ওয়েভলেন্থের আলো শোষণ করতেছে দুইটাই। বাট একটা করতেছে প্রচুর আলো শোষণ, মানে কি বেশি ফোটন শোষণ করতেছে, অনেকগুলো ফোটন শোষণ করতেছে। কত ওয়েভলেন্থের, 280। এটাও 280 ন্যানোমিটার ওয়েভলেন্থের আলো শোষণ করতেছে, বাট কম ফোটন। বুঝো নাই? মানে আমরা তো কী করি, এই যে ফোটন দ্বারা শিক্ষা দেওয়া হইলো, এখানে অনেক ওয়েভলেন্থের ফোটন, মানে ফোটন তো জানো, পার্টিকেল আবার মানে ওয়েভ ক্যারেক্টার দুইটা আছে, এগুলো জানো, এগুলো না বলি, অর্থাৎ অনেকগুলো ফোটন। এখানে 280, 380, মানে যত ওয়েভলেন্থের আলো আছে কম্পাউন্ডের মধ্যে ফেললা, এই কম্পাউন্ড শুধুমাত্র 280 ন্যানোমিটারের ওয়েভলেন্থে যেই ফোটনগুলো আছে সেগুলোই করতেছে, শোষণ করতেছে। আবার এইখানেও আরেকটা মানে এটা একটা ট্রানজিশন করতেছে, আরেকটা ট্রানজিশন, এইখানেও তুমি আলো ফেললা, এটাও 280 ন্যানোমিটার ওয়েভলেন্থের ফোটন শোষণ করতেছে, বাট এটা কম পরিমাণ শোষণ করতেছে, এটা বেশি পরিমাণ শোষণ করতেছে। বুঝছো? অর্থাৎ এইটার ক্ষেত্রে 280 ন্যানোমিটার, এটার ক্ষেত্রে 280 ন্যানোমিটার, কিন্তু এই ক্ষেত্রে বেশি আলো শোষণ কম আলো শোষণ করতেছে, এই ক্ষেত্রে বেশি আলো শোষণ করতেছে। কী পরিমাণ শোষণ করতেছে, সেটা হচ্ছে অ্যাবজর্বেন্স, আর এই ম্যাক্সিমাম যাইয়া এই যে তুমি অ্যাপসাইলন ম্যাক্স বলে ইন্টেন্সিটি, সেটা হচ্ছে তোমার ই ম্যাক্স, অ্যাপসাইলন ম্যাক্স। তাহলে যত অ্যাবজর্বেন্স তত ই ম্যাক্স। ম্যাক্সিমাম মানে কি, বেশি ফোটন শোষণ করে। ওই ফোটন শোষণ করার সাথে তোমার এনার্জি সম্পর্ক নাই। কেন? কারণ এনার্জি মানে কি, যে ওয়েভলেন্থ ফিক্সড মানে কি, এনার্জি ফিক্সড। ওয়েভলেন্থের সাথে এনার্জির সম্পর্ক তো জানোই, 280 ন্যানোমিটারে যে এনার্জি, সেই এনার্জি, এখানেও যে এনার্জি, এখানেও সে একই এনার্জি। বাট এখানে যে অ্যাপসাইলন ম্যাক্স, ওখানে কিন্তু সে অ্যাপসাইলন ম্যাক্স না। তাহলে অ্যাপসাইলন ম্যাক্স নির্ভর করে কি পরিমাণ আলো বা লাইট বা ফোটন শোষণ হয়, আর এনার্জি তো এনার্জি, ওয়েভলেন্থের সাথে সম্পর্ক। বুঝছো? এর মানে অ্যালাউড ট্রানজিশনে কি হয়, একটা অ্যালাউডে সিগমা টু সিগমা স্টার আর পাই টু পাই স্টার, এই ট্রানজিশনগুলো ঘটার জন্য এনার্জির কোনো সম্পর্ক নাই। মানে এখানে
অ্যালাউডের ক্ষেত্রে কি বেশি আলো শোষণ হয়, বেশি পরিমাণ ফোটন শোষণ হয়। আর এই ক্ষেত্রে ফরবিডেনের ক্ষেত্রে এই ট্রানজিশনের জন্য ওই প্রকারের ফোটন শোষণ হয় না, মানে কম ফোটন শোষণ হয়। আবার বলতেছে না যে না এটা এই না যেখানে বেশি এনার্জি লাগে এখানে কম এনার্জি লাগে তাই অ্যালাউড তাই ফরবিডেন না। অ্যালাউড মানে কি এখানে বেশি এই ট্রানজিশনগুলো ঘটার জন্য ফোটন শোষণ হয়, আর ফরবিডেনে কম ফোটন শোষণ হয়। আশা করি বুঝতে পারছো। এখন কথা হইলো যে আমি কোনটা অ্যালাউড কোনটা মানে ফরবিডেন আর কোনটা পসিবল না এগুলো কীভাবে বের করবো। যে এখানে এগুলো বললাম যে পসিবল, এগুলো পসিবল না, বা এটা অ্যালাউড এটা ফরবিডেন, সেটা কীভাবে ডিটারমাইন করা হয়। এটার জন্য তোমার একটা রুল আছে যেটাকে বলা হয় সিলেকশন রুল। তো সবসময় এই সিলেকশন রুল মাস্ট বি কনসিডার্ড। সিলেকশন রুল মাস্ট বি কনসিডার করা হয় এটা করার জন্য, মানে বের করার জন্য। তো কি মেনলি দুইটা রুল আছে, মানে দুইটা পাবের বইয়ের উল্লেখ করা। এক, চেঞ্জ ইন কোয়ান্টাম নাম্বার, আমি এভাবে লিখলাম কোয়ান্টাম নাম্বারের উপর ভিত্তি করে সি দ্বারা চেঞ্জ আর কিউ দ্বারা কোয়ান্টাম এন দ্বারা নাম্বার, চেঞ্জ ইন কোয়ান্টাম নাম্বার, এটা একটা সিলেকশন রুল। সেটা কি, ধরো এইটা গ্রাউন্ড স্টেট, এটা এক্সাইটেড স্টেট, এটা গ্রাউন্ড, এটা এক্সাইটেড স্টেট। এখানে ইলেকট্রন আসছে, এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন। তো তুমি কি করলা, মানে এটা গ্রাউন্ড স্টেটে দুটো ইলেকট্রন আছে, তুমি কি করলা এখানে আলো ফেললা, ইউভি ভিজিবল আলো ফেললা। এই ইলেকট্রনটা কি হইলো, আলো পেয়ে ট্রানজিশন হইলো, উপরে এক্সাইটেড স্টেটে গেল, এবং সে নিচে যে স্টেট আছে, নিচে যেভাবে আছে, যেই স্টেটে যে স্পিন আছে উপরে ওই স্পিনে রয়ে গেল, সেম স্পিন। তো আমরা তো জানি যে যখন যে ওয়ানের মতো দেখা যায় পিচ্চিকালে বসছি, এটার আমরা ধরে নিলাম প্লাস হাফ, উপরে যে সে কি আছে প্লাস হাফই আছে, তাহলে স্পিনে কোনো চেঞ্জ হয় নাই। তাহলে চেঞ্জ ইন স্পিন কোয়ান্টাম নাম্বার সেটা কত, চেঞ্জ ইন স্পিন কোয়ান্টাম নাম্বার বলো, চেঞ্জ ইন স্পিন কোয়ান্টাম নাম্বার ডেলএস, সেটা কত, স্পিন কোয়ান্টাম চেঞ্জ কত, নিচেও হাফ উপরেও হাফ, 0 0, মানে প্লাস হাফ থেকে বিয়োগ দাও প্লাস হাফ 0। আবার ধরো এরকম ঘটনা ঘটলো, ধরো এই যে এরকম ছিল, আলো ফেললা এটার মধ্যে, এটা কি করলো উপরে ট্রানজিশন হইলো, ট্রানজিশন হতে হতে গিয়ে উপরে এটার স্পিন চেঞ্জ করে ফেললো, এরকম হয়ে গেল উল্টা স্পিন। তার মানে দেখো তো এখন এটার স্পিন কত, মাইনাস হাফ, এটার কত প্লাস হাফ, তাহলে চেঞ্জ ইন স্পিন কোয়ান্টাম নাম্বার সেটা কত বলো, ডেলএস কত, সেটা হচ্ছে দেখো হাফ থেকে প্লাস হাফ থেকে বিয়োগ দিবা মাইনাস হাফের, তাহলে মাইনাস কি প্লাস, তাহলে হাফ প্লাস হাফ কত হয় 1 হয়। অর্থাৎ এখানে ডেলএস এর মান আর 1 থাকতেছে না, সর্বনিম্ন থাকতেছে, সর্বনিম্ন কত দিতে পারে 0। হ্যাঁ, তাহলে লোয়ার কত 0, যখনই ডেলএস চেঞ্জ ইন স্পিন কোয়ান্টাম নাম্বার 0 হবে সেটা অ্যালাউড ট্রানজিশন। তাহলে এটা কি ট্রানজিশন, অ্যালাউড, এটা কি ট্রানজিশন, এটা অ্যালাউড ট্রানজিশন। আর যখন ডেলএস এর মান 0 হবে না তখন সেটা হয়ে যাবে ফরবিডেন, সেটা কি ফরবিডেন। আশা করি অ্যালাউড আর ফরবিডেনটা বুঝছো, স্পিন কোয়ান্টাম নাম্বারের চেঞ্জের উপর ভিত্তি করে, ঠিক আছে। এর মানে না যে এটা ঘটবে এটা ঘটবে না, দুইটাই ঘটবে, বাট এইটা শোষণ হইতে ফোটন কম শোষণ হবে, আর এটা ট্রানজিশন হইতে বেশি ফোটন, মানে এখানে দেখে দিই, ধরো এটা বেশি ফোটন কি হবে ইলেকট্রন শোষণ করবে, আর এখানে কম ফোটন শোষণ করবে, বুঝছো, দুইটাই পসিবল। আবার লেখো এখানে পসিবল, এটা পসিবল। আচ্ছা, এটা একটা সিলেকশন রুল। আরেকটা সিলেকশন রুল কি, সিমেট্রি প্রপার্টিস, এটাই আমাদের লাগবে, এটা আমাদের দরকার, সিমেট্রি প্রপার্টিস। সেটা কি, জিরেট থেকে আনজিরেট এইটা, আর আনজিরেট থেকে জিরেট, এই দুই প্রকারের ট্রানজিশন পসিবল, এটা মাথায় রাখবা। পসিবল আবার বলি, এগুলো কিন্তু অ্যালাউড আর ফরবিডেনের কথা বলি নাই, এটা কি পসিবল ট্রানজিশন। এইটা বাদে যা হবে মানে সিমেট্রি অনুযায়ী
সেটা পসিবল না, পসিবল ট্রানজিশন। এখন দেখো কোনটা জিরেট কোনটা আনজিরেট এগুলো আমি আর ব্যাখ্যা দিব না, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যেতেছে, আরও অনেক বড় আছে। জিরেট আর আনজিরেট বের করতে কীভাবে বের করতে হয় সেগুলো তুমি এমওটি থিওরিতে পড়ছো, মলিকুলার অরবিটাল থিওরি, ফার্স্টের একবার পড়ছো, থার্ডের একবার পড়ছো। যদি না পড়ো সেটা তোমার ব্যর্থতা, তুমি একটু পেছনে ব্যাক করো, জাস্ট 2-3 মিনিট লাগবে। আমি এখানে আর বর্ণনা করতে যেতেছি না, আমি পারবো, 2-3 মিনিট লাগবে, তুমি একটু কষ্ট করে দেখে আসো। তো তুমি দেখবা ওই যে এরকম তো পড়ছো, সিগমা 1s, সিগমা 2s, সিগমা স্টার 1s, সিগমা স্টার 2s, পাই 2px, পাই 2py, পাই 2pz, পাই স্টার 2px, পাই স্টার 2pz, পাই স্টার 2py পড়ছো না এমওটি থিওরিতে? অবশ্যই পড়ছো। তো সেখানে তুমি দেখবা দেখবা যে সিগমাটা এটা হচ্ছে জিরেট, এটা কি আমি এখানে লিখে দিই, সিগমাটা হচ্ছে জিরেট এবং পাইটা হচ্ছে আনজিরেট, এবং পাই স্টার সেটা আবার জিরেট, সিগমা স্টার সেটা আবার আনজিরেট। আমার যতটুকু মনে পড়ে, বুঝছো? এতটুকু। এখন তুমি খেয়াল করো, সিগমা টু সিগমা স্টার কী ধরনের ট্রানজিশন করতেছে? সিগমা থেকে সিগমা, জিরেট টু আনজিরেট, জিরেট টু আনজিরেট পসিবল? হ্যাঁ পসিবল। তারপর আসো এন টু সিগমা স্টার, এটা পর আসি। তারপর এটা আসো পাই টু পাই স্টার, পাইটা কি আনজিরেট, কোথায় গেছে পাই স্টার? জিরেট, তাহলে পাই টু পাই স্টার, পাই আনজিরেট, পাই স্টার জিরেট, তাহলে আনজিরেট টু জিরেট, আনজিরেট টু জিরেট পসিবল ট্রানজিশন। ওকে, এখন আসো বাকি দুইটা, এন টু সিগমা স্টার, এন টু পাই স্টার। এন এর কি, এর কোনো সিমেট্রি নাই, এর কোনো সিমেট্রি নাই, তাহলে লিখে রাখো এন, এই যে এন এটার কি নাই, কোনো সিমেট্রি নাই, অর্থাৎ নো সিমেট্রি, নো সিমেট্রি অফ এন বন্ডিং। তার মানে কি, এটা কোনো সিমেট্রি নেই, সিমেট্রি না থাকলে সেটাও পসিবল, সিমেট্রি না থাকলে সেটা পসিবল। তাহলে দেখো নো সিমেট্রি, সেটাও কি, সেটা হচ্ছে পসিবল, বাট এইটা হচ্ছে ফরবিডেন, ফরবিডেন। আর এই যে জিরেট টু আনজিরেট, আনজিরেট টু জিরেট, এটা হচ্ছে অ্যালাউড। আশা করি পার্থক্য বুঝতে পারছো। এর বাইরে যা হবে সেটা পসিবল না। দেখো এই যেটা পসিবল বলছে না, সিগমা টু পাই স্টার, সিগমাটা কি জিরেট, পাই স্টারটা কি জিরেট, তাহলে জিরেট টু জিরেট এটা পসিবল না। তাহলে পাই টু সিগমা স্টার, পাইটা কি আনজিরেট, সিগমা স্টার কি আনজিরেট, তাহলে আনজিরেট টু আনজিরেট সেটাও কি না, পসিবল না। আর এটা কোনো সিমেট্রি নাই, এই যে এন টু সিগমা স্টার, এন এর কোনো সিমেট্রি নাই, এন টু পাই স্টার এর কোনো সিমেট্রি নাই, এটা সিমেট্রি নাই, সেটা হচ্ছে পসিবল বাট ফরবিডেন। আশা করি তুমি বুঝতে পারছো। ওকে, এখন আসি যে যে পার্টটাতে, এটা লিখে রাখো, এই যে এইটা আমার কি অ্যালাউড, এই দুইটা কি অ্যালাউড, কেন সিমেট্রিক্যালি, জিরো টু আনজিরেট আর একটা আনজিরো টু আনজিরেট, আর এই দুইটা এটা কি, এটা হচ্ছে ফরবিডেন। এতটুকু বুঝতে পারছো? এরপর আমরা করব যে কোনটা অ্যালাউড ট্রানজিশন কোনটা ফরবিডেন ট্রানজিশন, এটা তো আমরা বুঝলাম এই সিলেকশন রুল দ্বারা। আরেকটা যেটা হচ্ছে মেন, যে বলছিলাম অ্যালাউড ট্রানজিশনের অ্যাপসাইলন ম্যাক্স ম্যাক্সিমাম সব বেশি হয় আর ফরবিডেন কম হয়, ফিগারের মাধ্যমে বুঝাইলাম। এখন আসো পাপিয়ার বইয়ে কীভাবে দেওয়া আছে এই অ্যাপসাইলন ম্যাক্স কখন বেশি হবে, এটা কি বলছি, এটা কি আমি বলছি যে অ্যাপসাইলন ম্যাক্স কখন বেশি হবে, অ্যাপসাইলন ম্যাক্স অ্যাবজর্বেন্স বেশি হইলে বেশি হবে, অ্যাবজর্বেন্স তাহলে কখন বেশি হবে, এগুলো নিয়ে আমরা বলবো। তাহলে এটা এটা একটু কষ্ট করে একটা স্ক্রিনশট আমি সরি। ওকে, তুলে ফেলছো, আমি তাহলে একটা করি, মুছে দিয়ে এটা তুলে ফেলি। হ্যাঁ, আর নতুন করে যে অ্যাপসাইলন ম্যাক্স কার উপর নির্ভর করে সেটা আমরা এখন দেখব। ওকে, মুছে দিলাম। দেখো এপসাইলন ম্যাক্স
এটা তোমার ডিপেন্ড করে কিসের উপর? দুইটা প্রপার্টিসের উপর বা দুইটা টার্মের উপর। এক, পি, একটু উপরে লিখে অনেক কিছু লিখতে হবে। দেখো, এপসাইলন ম্যাক্স, সেটা ডিপেন্ড করে দুইটা ফ্যাক্টরের উপর। এক, পি, পি কি? প্রবাবিলিটি অফ ট্রানজিশন। ওই বলছিলাম প্রবাবিলিটি যত বাড়বে, অ্যাপসাইলন আবার কার উপর ডিপেন্ড করে? অ্যাপসাইলন। দেখো আমরা কি বললাম, আমরা এটা আলাদা করে লিখে তো ডিনোট করি। আমরা একটু আগে দেখলাম যে অ্যাবজর্বেন্স, সেটার সূত্র কি? এপসাইলন সি ইন্টু এল, ব্যাট ল। তাহলে এপসাইলন কি হবে? এ ভাগ সি ইন্টু এল, তাই না? তাহলে অ্যাবজর্বেন্স যত বেশি, অ্যাবজর্বেন্স যত বেশি, এপসাইলন তত বেশি। এপসাইলন কিসের উপর ডিপেন্ড করে? মানে যত আলো শোষণ হবে, এক, প্রবাবিলিটি ট্রানজিশন। পি দ্বারা কি বুঝাইতেছি? ট্রানজিশন প্রবাবিলিটি। লিখে রাখো, পি দ্বারা আমি বুঝাইতেছি ট্রানজিশন প্রবাবিলিটি। অর্থাৎ ট্রানজিশন প্রবাবিলিটি যত বেশি হবে, মানে একটা ট্রানজিশন যত বেশি প্রবাবল হবে, মানে ঘটার সম্ভাবনা যত বেশি হবে, সেখানে তত বেশি ফোটন শোষণ হবে, অর্থাৎ ইন্টেন্সিটি তত বেশি। এটার ভ্যালু 0 to 1 মধ্যে হবে, বুঝছো? 2 নাম্বার যেটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে এ। এটা কি? এটা হচ্ছে এরিয়া অফ ক্রোমোফোর। লেখো এরিয়া, এতে এরিয়া বোঝায়, লেখা তো ঝামেলা। এরিয়া অফ ক্রোমোফোর বা ক্রোমোফোরিক গ্রুপ। ক্রোমোফোর কি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সামনেই। মনে রাখবা ক্রোমোফোরে, এই মুহূর্তে যেটা মনে রাখবা, ক্রোমোফোর মানে আনস্যাচুরেটেড গ্রুপ। এই যে ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এগুলো আনস্যাচুরেটেড গ্রুপ। যত তুমি দেখবা একটা কম্পাউন্ডের ভিতরে যত এই আনস্যাচুরেটেড গ্রুপ মানে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড মানে আনস্যাচুরেশন থাকবে, ওই কম্পাউন্ডে বেশি বেশি আলো শোষণ হবে, বেশি বেশি আলো শোষণ হবে, বেশি বেশি আলো শোষণ হবে। বেশি আলো শোষণ বলতে কি? ফোটন বেশি বেশি শোষণ হবে, অর্থাৎ অ্যাবজর্বিং বেশি হবে, তাই ইন্টেন্সিটিও বেশি হবে। ওকে, মনে থাকো, মনে যেন থাকি। ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এটার বলে ক্রোমোফোর। এখন আসো, আমি যদি ইয়াটা এপসাইলন ম্যাক্স রাখলাম, এটা একটু এদিকে রাখি। এপসাইলন ম্যাক্স সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে, একটু নিচে লিখতে হবে, সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমি ধরো আনবো, ইকুয়াল চিহ্ন আনবো। তাহলে কি করতে হয়? ধ্রুবক আনতে হয় না? সেই ধ্রুবকের মানটা হচ্ছে 0.87 ইন্টু 10⁻20 আর পি, আর এটা থাকলো। এটা হচ্ছে তুমি ইকুয়েশন পাইলা। এটা কি পাইলা? ইকুয়েশন পাইলা। এই ইকুয়েশন সাহায্যে তোমার কি করা হয়? এপসাইলন ম্যাক্সের মানটা বের করা হয়। আশা করি তুমি আস্তে আস্তে সব বুঝতেছো। ঠিক আছে, এখন এই এপসাইলন ম্যাক্স এর মান 2 ভাগে ভাগ আমি করব। 1, যদি এপসাইলন ম্যাক্সের মান মোর দেন 10⁻4 মানে 10,000 থেকে বেশি হয়, সেটা হবে অ্যালাউড ট্রানজিশন। আর যদি একটু চাপাই দাও দরজাটা,
আর যদি বিলো 10⁻³ মানে 1000 থেকে কম হয়, এই ভ্যালুটা লেখা পাপিয়ার বইয়ে। তবে কিছু বইয়ে বা কিছু মানে কি বলবো লেকচারে মানে আমি হচ্ছে কি বলবো স্যারদের আমি যখন করছি অনার্সে পড়ছি তখন কি একটা স্যার মানে আমাদের যে কোর্স ছিল সে লিখে দিছিল 10⁻⁴, মানে আমার স্যার লিখে দিছিল। এবং সেটা আমি ভেরিফাই করতে যে অনেক মানে মানে নেটে গুগলে দেখলাম যে কিছু জায়গায় 10⁻⁴ লেখা। তো তুমি দুইটা লিখতে পারো, এটা হচ্ছে পাপিয়ার বই লেখা। যদি 10,000 থেকে বেশি হয় তখন সেই ট্রানজিশন নাম হচ্ছে অ্যালাউড ট্রানজিশন। সেটার নাম কি? অ্যালাউড ট্রানজিশন। অ্যালাউড ট্রানজিশন। আর যদি 1000 থেকে কম অথবা 10,000 থেকে কম তখন সেটারে বলবো আমরা ফরবিডেন ট্রানজিশন। বুঝছো? এর মানে এই না ফরবিডেনটা ঘটবে না। ফরবিডেন কেন বলা হয়েছে? কারণ এইখানে এই ট্রানজিশনটা ঘটতে তোমার খুবই কম পরিমাণ ফোটন শোষণ হয়। বুঝতে পারছো? তো এরকম এক্সাম্পল আমরা আগে পড়ে আসছি। তবে আমি যেটা এখন স্পেসিফিক একটা এক্সাম্পল দেবো সেটা হচ্ছে তুমি মাথায় রাখবা। এটা কোনটা? এখানে আমি কি বলে দিয়ে রাইজ টু এটা কীভাবে লিখছি, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, এটাই লিখছি। এখানে যেভাবে লিখছি ওইভাবে লিখে দিই। আমার নোটে যেভাবে রাখছি দে রাইজ টু পাই টু পাই স্টার ট্রানজিশন। আমরা দেখলাম না সিগমা টু সিগমা স্টার ট্রানজিশন, সেটা অ্যালাউড, বাট ওইটাকে তোমার রেফারেন্স বইয়ে উল্লেখ করা নাই। পাপিয়ার বইয়ে যেটা আছে আমি সেটা লিখে দিতেছি, আবার বলতেছি পাপিয়ার বইয়ে যেটা লেখা আছে সেটা লিখে দিতেছি। এটা হচ্ছে কি রেফারেন্স বই থেকে নেওয়া। পাই টু পাই স্টারকে বলছে অ্যালাউড, আর ফরবিডেন কোনটারে বলছে? ফরবিডেন বলছে ফর এন টু পাই স্টার ট্রানজিশন, এটাকে বলছে ফরবিডেন। বুঝছো? এক্সাম্পল দিলে তুমি আরো ক্লিয়ার হবা। আচ্ছা, আমি এক্সাম্পল দিই। যেমন আমরা একটা কম্পাউন্ড নিলাম CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। এটা কি 1,3-বিউটাডাইন 1,3-বিউটাডাইন। আরেকটা এই পাশে নিলাম CO। এটা কি কার্বনিল কম্পাউন্ড, তাই না? কার্বনিল গ্রুপ উল্লেখ করে দিলাম। আচ্ছা দেখো, এইখানে এই যে পাই বন্ড আছে, তাহলে পাই টু পাই স্টার ট্রানজিশন করবে। এই পাই টু পাই স্টার ট্রানজিশনের জন্য যে উপর দিয়ে লিখে রাখছি পাই টু পাই স্টার ট্রানজিশনের জন্য তুমি যে ল্যামডা ম্যাক্সটা পাবা সেটার মানটা একটু কষ্ট করে মনে রাখবা। এটা অনেকবার আসবে সামনে ভিডিও, আরও যে লেকচার পাবো সেখানে 217 ন্যানোমিটার। এবং এপসাইলন ম্যাক্স সেটার ভ্যালু পাবা তুমি 21,000 21,000। দেখো 10,000 থেকে বেশি না? হ্যাঁ 21,000। তাই এটা কি অ্যালাউড ট্রানজিশন। এই ক্ষেত্রে আসো, ল্যামডা ম্যাক্সের ভ্যালুটা তোমার 280 ন্যানোমিটার, তবে কিছু বইয়ে 300 ন্যানোমিটার লেখা আছে, আমার এই মুহূর্তে যেটা মনে পড়তেছে। আর এপসাইলন ম্যাক্স কম্পাউন্ড ভেদে, এটা কার্বনিল গ্রুপ বলছি, কম্পাউন্ড ভেদে 10 থেকে 100 এর মধ্যে হবে। দেখো এটা কি 1000 থেকে কম না? এখন তো এটা কি ফরবিডেন ট্রানজিশন। আশা করি তুমি অ্যালাউড ট্রানজিশন ফরবিডেন ট্রানজিশন কি বুঝতে পারছো। তো এরপর আমি কি করব, সিগমা এই যে 4 প্রকার ট্রানজিশন সেটা এক্সামে আসলে কীভাবে বর্ণনা করবা সেটা লিখে দেব। আমি একটু দেখব, মানে বলে নেই, দেখব যে এই ভিডিওটা এই পর্যন্ত কতক্ষণ হয়েছে। যদি দেখি যে খুব বড় হয়েছে তাহলে এইখানে আমি স্টপ করে দিব, মানে কেটে দিব। তারপরে এখন যেটা করব সেটা আরেকটা পর্বে দিব। আর যদি দেখি না
ভিডিওর লেন্থটা মানানসই, তাহলে এটা আমি না কেটে পুরো একটা পর্ব বানিয়ে দিব। ঠিক আছে, আমি বলে নিলাম আগে। দেখো, এরপর আমরা বর্ণনা লিখব। বর্ণনা কিভাবে লিখবো দেখো, প্রথমে আসি একটা একটা বর্ণনা। সিগমা টু সিগমা স্টার। এক নাম্বার, সিগমা টু সিগমা স্টার ট্রানজিশন। এটা আমার নোট থেকে করা, বুঝছো? এই যখন যাবো এটা লিখবো। দেখো, প্রথমে সিগমা টু সিগমা স্টার আসলে তুমি কিভাবে দিবা? লিখবা এক নাম্বার, ইজ অ্যাভেলেবল ইন অ্যালকেন। অ্যালকেন অ্যাভেলেবল, অথবা এখানে তুমি লিখে রাখতে পারো স্যাচুরেটেড। অর্থাৎ যেখানে আমাদের স্যাচুরেটেড মানে কি, আমি এখানে লিখে দিলাম, মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। অ্যালকেনে পসিবল, কারণ কি, যে সিগমা বন্ড থাকতে হবে, সিগমা টু সিগমা স্টার, সিগমা বন্ডিং, সিগমা স্টার অ্যান্টি বন্ডিং, এটা থাকতে হবে। কখন থাকবে? যখন সিগমা এই পার্টটা থাকবে। তারপরে কি লিখবা? আরেকটা পয়েন্ট লেখো, পয়েন্ট লিখবা। কি কি পয়েন্ট? দেখো এইখানে, দেখো যতগুলো ট্রানজিশন হয় সব থেকে বেশি এনার্জি কোথায় লাগে? এটা না, একদম দেখো গ্যাপটা কত। এই গ্যাপটা কি বোঝায়? এনার্জি। এদিক বরাবর কি থাকে? জোয়ার খবর এনার্জি থাকে, অর্থাৎ এটার গ্যাপ কিন্তু সব থেকে বেশি, অর্থাৎ এই ট্রানজিশনে সব থেকে এনার্জি লাগে। তাহলে কি লিখবা? রিকোয়ার এনার্জি, মোর এনার্জি বা হাইস্ট এনার্জি, রিকোয়ার হাইস্ট এনার্জি, হাইস্ট এনার্জি, require highest energy, then all the transition যতগুলো ট্রানজিশন আছে তার মধ্যে, যা প্রকার ট্রানজিশন আছে তার মধ্যে এটারই সব থেকে লাগে, এনার্জি লাগে সব থেকে বেশি। ব্র্যাকেটে লিখতে পারো যে রেডিয়েশনটা পাবা সেটা কি? এনার্জি মানে বেশি, এনার্জির সাথে ওয়েভলেন্থের সম্পর্ক কি? বাস্তবিক না, তো যেহেতু এনার্জি অনেক বেশি, তাহলে ওয়েভলেন্থ সেটা কি হবে? অনেক কম। তার রেডিয়েশন অফ ভেরি শর্ট ওয়েভলেন্থ, শর্ট ওয়েভলেন্থ। ওকে, এই দুইটা পয়েন্ট লিখলেই হবে। তারপর তুমি এক্সাম্পল দিয়ে দিতে পারো। তারপর কি দিবা? এক্সাম্পল দিয়ে দিবা। দেখো আমি দুইটা এক্সাম্পল দিই। এক, মিথেন নিলাম। এই মিথেনের কার্বন আর হাইড্রোজেন, এই যে আমার সিঙ্গেল বন্ড, এই ক্ষেত্রে আমাদের ল্যামডা ম্যাক্সটা কী পাবা? দেখো, ল্যামডা ম্যাক্সটা পাবা তুমি, আমার যেটা মনে পড়ে, 122 ন্যানোমিটার। বুঝছো? 122 ন্যানোমিটার। আরেকটা উদাহরণ নেই, ইথেন, CH3, এটার কিন্তু কোন, এখানে কার্বন হাইড্রোজেনও আছে, কার্বনও আছে। তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের জন্য তুমি যে ল্যামডা ম্যাক্সটা পাবা সেটার মান 122, 130, এরকমই 130 ন্যানোমিটার। দেখবা এই যে 122, 130, এইগুলাই ইউভি ভিজিবল। এই টপিকটাতে সব থেকে কম ওয়েভলেন্থ, বুঝছো? বলছিলাম না ভেরি শর্ট ওয়েভলেন্থ। তারপর যেগুলো দেখবা সবগুলো 122, 130, এগুলো থেকে বেশি বেশি পাইতেছো। বুঝছো? এটা তুমি একটু তুলে নাও, পরে আমি যাবো। এটা এই পর্যন্তই, মানে যে সিগমা টু সিগমা স্টার এই পর্যন্ত লিখলেই হবে। ঠিক আছে, সিগমা টু সিগমা স্টার এই পর্যন্ত লিখলেই হবে। তারপর আমরা যাবো এন টু সিগমা স্টার, 2 নম্বর বর্ণনা। এটা তুলে নাও। দেখো তুলছো না? মুছে দিই আমি।
2 নাম্বারটা আসি আমরা 2 নাম্বার সেটা হচ্ছে N2 সিগমা স্টার। N2 সিগমা স্টার হচ্ছে 2 নাম্বার। দেখো N2 সিগমা স্টার কোন ক্ষেত্রে পসিবল? N2 সিগমা স্টার তোমার পসিবল হচ্ছে এক N নন বন্ডিং ইলেকট্রন ট্রান্সফার হবে। নন বন্ডিং মানে কি? লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রন কোথায় থাকে? দেখো তুমি বলো কার্বন, হাইড্রোজেন এগুলি হোমো অ্যাটম, তাই না? কার্বনের মধ্যে কখনো লোন পেয়ার ইলেকট্রন থাকে? কার্বন 4টা দিয়ে বন্ড তৈরি করে ফেলে না? হাইড্রোজেনের মতো লোন পেয়ার ইলেকট্রন থাকে না। তাহলে লোন পেয়ার ইলেকট্রন কোথায় থাকবে? কার্বন হাইড্রোজেন বাদ দিয়া। আর কার্বন হাইড্রোজেন বাদ দিয়া যা হয় সেটা আমরা কি বলি? হেটারো অ্যাটম। বুঝছো? সিগমা স্টার মানে কি? সিগমা বন্ড থাকতে হবে। সিগমা বন্ড থাকলে সেটা আমরা কি বলি? স্যাচুরেটেড। তাহলে এটা কি? অ্যাভেলেবল। এটাও কি? ইজ অ্যাভেলেবল। কোন ক্ষেত্রে? ইজ অ্যাভেলেবল ইন স্যাচুরেটেড কম্পাউন্ড। সব স্যাচুরেটেড কম্পাউন্ডের ক্ষেত্রে পসিবল না। নন বন্ডিং ইলেকট্রন থাকতে হবে। নন বন্ডিং থাকে কোথায়? হেটারো অ্যাটমে। তাই কি লিখবো? এমন স্যাচুরেটেড কম্পাউন্ড যেটা কন্টেইনিং করে, কি কন্টেইনিং করে? হেটারো অ্যাটম। যেন তেন হেটারো অ্যাটম হলে হবে না, যেগুলো লোন পেয়ার ইলেকট্রন থাকে। কারণ যে লোন পেয়ার ইলেকট্রন ট্রান্সফার হতে হবে উইথ এমন হেটারো অ্যাটম যেটা কি আছে? লোন পেয়ার উইথ লোন পেয়ার বা আনশেয়ার্ড। যেভাবে লেখো আনশেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট লিখে ফেললাম যে কোন ক্ষেত্রে আমাদের এটা সেগুলো পসিবল। তারপর তুমি কি করবা? কিছু এক্সাম্পল দিবা। এরকম এক্সাম্পল কি কি? যেমন আমরা কয়েকটা এক্সাম্পল দিই। এক CH3Cl, মানে হ্যালাইড যেগুলো আছে। কেন হ্যালাইড? দেখো যে ক্লোরিনটা তোমার হেটারো অ্যাটম, এখানে ক্লোরিন কি আছে? মুক্ত জোড়। 3 জোড়া মুক্ত জোড় আছে। আর একটু উদাহরণ নাও। তারপর তুমি নিতে পারো অ্যালকোহল CH3OH, এই যে অক্সিজেনে কি আছে? মুক্ত জোড় আছে। এবং দেখবে এখানে কোনো কি নাই, আমাদের কোনো পাই বন্ড নাই, সবগুলা কি? সিঙ্গেল বন্ড। কার্বন সাথে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, এখানেও সিঙ্গেল বন্ড, মানে সিঙ্গেল বন্ড মধ্যে কি? সিগমা বন্ড, স্যাচুরেটেড কম্পাউন্ড। তারপর আমরা নিতে পারি কার্বন, হাইড্রোজেন, তারপরে কি? এস্টার গ্রুপ, অক্সিজেনের মুক্ত জোড় আছে। বুঝছো? এগুলো সব কি? স্যাচুরেটেড কম্পাউন্ড। এই উদাহরণ নিতে পারো। আরেকটা তুমি চাইলে, এটা আমি আলাদা করে একটু অন্য কাল লিখে দিলাম। এটা তো পসিবল। এটা মিথাইল দিলাম, মানে কিটন দিলাম। মিথাইল, এটা আলাদা লিখলাম যে এখানে হেটারো অ্যাটম আছে, সিগমা বন্ড আছে। এই সিগমা বন্ড একটা পায়, একটা সিগমা, হেটারো অ্যাটম আছে। এটা সম্ভব। কিন্তু এটা আবার কি হয়ে যায়? এখানে শুধু N2 সিগমা স্টার না, সাথে তোমার পাই2 সিগমা স্টার হবে, পাই2 পাই স্টার হবে, আবার সিগমা2 সিগমা স্টার হবে। আমি এখানে জাস্ট লিখছি কোনগুলা, যে পায়ের কোনো সম্পর্ক নাই, এই জন্য লাল কালি লিখে দিলাম। এখানেও সম্ভব N2 সিগমা স্টার, বাট সেটার মানে প্রবাবিলিটি একটু কম থাকবে, কারণ যে পাই বন্ড আছে, পাইটা বেশি ট্রানজিশন করতে থাকবে। তাই আশা করি বুঝছো। আর এখানেও N2 সিগমা স্টার ঘটবে, কিন্তু প্রবাবিলিটি একটু কম অন্যগুলোর তুলনায়। তারপর কি লিখবা? সংজ্ঞাটা লিখে ভালো যে N2 সিগমা স্টার ট্রানজিশনটা কি, ডিফিনিশনটা লিখে ভালো আরেকটা পয়েন্ট দিয়ে। সেটা কি? এক্সাইটেশন অফ অ্যান ইলেকট্রন। একটা ইলেকট্রনের এক্সাইটেশন, সব ইলেকট্রন না। কোন ইলেকট্রন? পাই ইলেকট্রন না, সিগমা ইলেকট্রন না। সেটা কি? অফ আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার বা লোন পেয়ার ইলেকট্রন। আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার। ইলেকট্রনটা কোথায় থাকে? অন
হেটারো অ্যাটম থাকে। এক্সাইটেশন হবে এই ইলেকট্রনটার কোথায়? টু সিগমা স্টার অ্যান্টি বন্ডিং অরবিটাল, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এটাকে বলা হয় কি? কল্ড N2 সিগমা স্টার। একটা পয়েন্ট হয়ে গেল। তারপর একটা পয়েন্ট দিতে পারো যে কী পরিমাণ এনার্জি লাগে, আগেরটা যেটা প্রথমটা বর্ণনা করলাম সেটার সাথে কম্পেয়ার করো। রিকোয়ার, দেখো লেস এনার্জি কার থেকে? দেন বা কম্পেয়ার টু সিগমা স্টার, সিগমা স্টার ট্রানজিশন, তাই না? এখানে এনার্জি লাগছে অনেক বেশি, তার তুলনায় এটা কম, তারপর তুমি কিছু এক্সাম্পল দিতে পারো। আমি এক্সাম্পলগুলো আমার খাতা থেকে একটু বের করে দেখে দিই। দেখো 1 নাম্বার, পানি নিলাম, এইভাবে না লিখি, অনেকগুলো যেহেতু। হাইড্রোজেন ওইস, তারপরে আমাদের আছে CH3 ওইস, এরপরে এদিকে হচ্ছে CH3 Cl, CH3 I, এগুলো নিলাম। তার মানটাও লিখে দিই। দেখো কষ্ট করে মনে রাখবা এই মানগুলা, আমার এখন মুখস্থ করার কাজ নাই, আমার এক্সামটা একদম সব শেষ, অনেক আগে হয়ে গেছে, 1-2 বছর আগে। দেখো 167 ন্যানোমিটার, 174 ন্যানোমিটার, 169 ন্যানোমিটার আর 258 ন্যানোমিটার। এগুলো কিসের ভ্যালু? ল্যামডা ম্যাক্সের ভ্যালু লিখে রাখতে পারো। এটা কি এক্সাম্পল। তারপর দেখো এতটুকু বর্ণ দিলা, এরপর এক্সট্রা মানে কোশ্চেন আসতে পারে। দেখো তো এগুলো এক্সাম্পল, এই যে মিথাইল ক্লোরাইড এবং মিথাইল আয়োডাইড। মিথাইল ক্লোরাইডের ল্যামডা ম্যাক্সের ভ্যালু কি? কম। আর মিথাইল আয়োডাইডের ল্যামডা ম্যাক্সের ভ্যালু কি? বেশি। কোন ট্রানজিশনের জন্য? N2 সিগমা স্টার। কেন? এই প্রশ্নটা আসতে পারে, বুঝছো? কোন ক্ষেত্রে আসতে পারে? তোমার এক্সাম আসতে পারে এবং চাকরি পরীক্ষা আসতে পারে। এরকম করে ধরো হ্যালাইডগুলার আমাদের N2 সিগমা স্টারের জন্য ওয়েভলেন্থের, ম্যাক্সিমাম ওয়েভলেন্থের কম্পারেটরি মানে কম্পেয়ার এটা আসতে পারে। তখন কি লিখবা? আমি ছোট্ট করে একটা লাইন লিখে দিই। দেখো CH3Cl, এরপর আরও আছে, ধরো আমি এটা লিখে দিলাম CH3Br, CH3 আয়োডিন, তিনটা লিখলাম। দেখো আমার যেহেতু এই দুইটা মুখস্থ, এই দুইটা আমরা কী করবো? লিখবো। এটার জন্য কত? 169 ন্যানোমিটার, আর এটার জন্য কত? 258 ন্যানোমিটার। খেয়াল করো এদিকে যত চাপা বাড়বে, 169 থেকে এটার মান একটু বেশি, এটার থেকে এটা বেশি, 258। কথা হলো যে এটার কেন কম, এটার কেন বেশি? এটা ব্যাখ্যা। যত আমরা এইদিকে যেতেছি, আমাদের দেখো ইলেকট্রো নেগেটিভিটি অফ হ্যালাইট সেটা কি হইতেছে? কমতেছে। এটা কমতেছে। ক্লোরিনের সব থেকে বেশি, আয়োডিনের সব থেকে কম। তার মানে এই আয়োডিনের যে লোন পেয়ার ইলেকট্রন আছে, সেইগুলা লোন পেয়ার মানে কি? N ইলেকট্রন। তাহলে লিখবো এইখানে এই আয়োডিনের N ইলেকট্রনস, এস দিলাম, ইলেকট্রনস অন আয়োডিন আর লুজলি বাউন্ড,
আর লুজলি বাউন্ড উইথ নিউক্লিয়াস। নিউক্লিয়াসে দেখি লুইসলি বাউন্ড, কারণ তার ইলেকট্রন অনেক কম, তাই ইলেকট্রনটা লোন পেয়ার ইলেকট্রনটা ট্রান্সফার হওয়াটা কি ইজি, এটা তো আমরা করতেছি। লোন পেয়ার ইলেকট্রন সিগমেস্টার যাবে, অর্থাৎ সো ট্রানজিশন ইজ মোর প্রবাবল। বুঝছো, সম্ভাবনা বেশি, এটা মনে মনে রাখবা। সামনে যত বড় আসবে ট্রানজিশন যত ইজি হবে, ট্রানজিশন যত ইজি হবে ল্যামডা ম্যাক্সের ভ্যালু তত বেশি হবে। আর এই ক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে, এটা তো আয়োডিনের ক্ষেত্রে ব্যাখ্যা গেল, ক্লোরিনের ক্ষেত্রে ব্যাখ্যাটা কি? ক্লোরিনের লোন পেয়ার ইলেকট্রনগুলো ক্লোরিনের নিউক্লিয়াসের সাথে কি থাকবে? অনেক স্ট্রংলি বাউন্ড হবে, তাই এটা ট্রান্সফার হওয়া একটু টাফ। অর্থাৎ এন ইলেকট্রনস অন ক্লোরিন আর comparatively difficult to excite। অর্থাৎ এক্সাইটের জন্য কি ডিফিকাল্ট, কেন? তার ইলেকট্রো নেগেটিভিটি অনেক বেশি। আশা করছি এতটুকু বুঝতে পারছো। এই তোমার গেল কি অ্যান্টো সিগমেস্টার ট্রানজিশন। তারপরে আমরা দেখব কি পাই টু পাই স্টার আর অ্যান্টো পাই স্টার, এই দুটা ট্রানজিশন। তার তুলে নাও, এই দুটা ট্রানজিশন আমি লিখে তারপর পড়াইতেছি, কারণ লিখে পড়াইতে গেলে অনেক সময় লেগে যেতেছে, তাই না? তুলে নাও। এরপর আসো থার্ড নাম্বার ট্রানজিশন, পাই টু পাই স্টার ট্রানজিশন। পাই বন্ড থাকতে হবে, পাই টু পাই স্টার মানে পাই বন্ড থাকতে হবে। পাই বন্ড থাকে এইরকম কম্পাউন্ডকে কি বলা হয়? আনস্যাচুরেটেড কম্পাউন্ডস। অর্থাৎ পাই টু পাই স্টার ট্রানজিশন এটা অ্যাভেলেবল হবে কোথায়? আনস্যাচুরেটেড কম্পাউন্ড। তাহলে কি লিখবা? পাই টু পাই স্টার ট্রানজিশন ইজ অ্যাভেলেবল ইন আনস্যাচুরেটেড কম্পাউন্ডস। ওটা আমি লিখলাম না, ইজ অ্যাভেলেবল ওটা লিখলাম না, তুমি লিখলে লিখে নাও। পাই টু পাই স্টার ট্রানজিশন ইজ অ্যাভেলেবল ইন আনস্যাচুরেটেড কম্পাউন্ডস। তারপর আমি এই আনস্যাচুরেটেড কম্পাউন্ডসকে দুই ভাগে ভাগ করছি। আমি ভাগ করছি, বইয়ের মধ্যে এইভাবে ভাগ করা নাই, এটা জাস্ট বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। আনস্যাচুরেটেড কম্পাউন্ডস দুই ভাগে ভাগ করছি, এক আনকনজুগেটেড অ্যালকিন, অ্যালকিন হইতে পারে অ্যালকান হইতে পারে, আমি অ্যালকিন লিখলাম। আরেকটা কি কনজুগেটেড অ্যালকিন। ওকে, কনজুগেটেড কি? কনজুগেশন যেটা আছে, কনজুগেশন যেখানে বিদ্যমান সেটা কনজুগেটেড অ্যালকিন, আর যেখানে কনজুগেশন নাই সেটা হচ্ছে আনকনজুগেটেড অ্যালকিন। কনজুগেশন তো মানে বুঝো ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, এই ক্রমটা যেই কম্পাউন্ডে থাকবে সেটা হচ্ছে কনজুগেটেড, আর যেখানে এই ক্রমটা থাকবে না সেটা আনকনজুগেটেড। জাস্ট ধরো একটা সিঙ্গেল বন্ড অথবা জাস্ট ধরো একটা ডাবল বন্ড, অথবা ডাবল বন্ড একাধিক আছে, বাট এই যে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড তারপর তুমি ডাবল বন্ড পাইলা, এটা কিন্তু আনকনজুগেটেড। কনজুগেশন কি? ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এই ক্রম অনুযায়ী থাকবে, সেটা হচ্ছে কনজুগেশন, তাই না? ওকে, এখন তুমি আসো, এই আনকনজুগেটেডের উদাহরণ আমি নিছি, এইটা নীল কালি দিয়ে এই পাঁচটুকু লিখছি, দুইটা উদাহরণ নিছি, এই যে একটা উদাহরণ, দুইটা উদাহরণ নিছি। দেখো এই যে পাই বন্ড আছে, পাই বন্ড মানে পাই ইলেকট্রন ট্রান্সফার হবে পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবিটালে। পাই ইলেকট্রন পাই বন্ডিং অরবিটালে থাকবে, সেটা ট্রান্সফার হবে কোথায়? ট্রানজিশন হবে কোথায়? পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবিটাল, অর্থাৎ পাই বন্ড থাকতে হইলো। তো এটার জন্য যে ল্যামডা ম্যাক্স পাবা সেটার মান হচ্ছে 170 থেকে 190 এর মধ্যে, 170 থেকে 190 ন্যানোমিটার। আর এখানে কার্বনিল মূলক নিয়েছি, কার্বনিল মূলক বা কার্বনিল গ্রুপ ইংলিশে বললে। তো এই যে পাই বন্ড আছে সিগমা পাই বন্ড আছে, সেটা ট্রান্সফার হবে। সেটার জন্য তুমি যে ল্যামডা ম্যাক্স পাবা সেটা কত? 190 অথবা 150। কেন এইভাবে লিখলাম? কারণ মেবি যে কোনো একটা হয় 190 বা 150, যে কোনো একটা পাবে এর বই আছে, আমার এখনও যা মনে পড়ে যে কোনো একটা আছে। আর আমি যখন এক্সাম দিলাম সেমিস্টারে, আজ থেকে 2 বছর আগের কথা, তখন স্যারে দিয়েছিল 150 অথবা 190। ধরো পাবের বই 190 আছে, স্যারে দিয়েছিল 150, তার মানে স্যার যদি দিচ্ছে দুইটাই এক রেফারেন্স বই এক একটা দেওয়া, তো তুমি দুইটাই লিখে রাখতে পারো। দেখো আমি কিন্তু এরকম অসংখ্য ল্যামডা ম্যাক্স আছে এক কম্পাউন্ডের জন্য, বাট আমি সার্টেন কিছু কম্পাউন্ডের জন্য বা সার্টেন কিছু গ্রুপের জন্য লিখে দিচ্ছি। এই করে একটু মুখস্থ করে যাও, মেমোরাইজ করে যাও। হ্যাঁ, এই কয়েকটা মুখস্থ করলেই বা মেমোরাইজেন করলেই তোমার হয়ে যাবে, বুঝছো? এই কয়েকটা একটু কষ্ট করে মুখস্থ করো, খুব বেশি তো না। আচ্ছা, তুমি মুখস্থ করবা, তারপর
কনজুগেটেড অ্যালকিন ইজ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এটার কি 1,3 বিউটাডাইন। এটার জন্য যে ল্যাবনেক্স হবে সেটা কত 217 ন্যানোমিটার। বারবার আসবে এগুলা উদাহরণগুলো সামনে আসবে, ঠিক আছে। তারপর পরে লাইনটা লিখছি ইন অ্যালকিন অলদো ট্রানজিশন অলদো, এখানে একটা লাইন বাদ গেছে, অলদো several transitions are available, মানে যদিও অনেক ট্রানজিশন অ্যাভেলেবল, মানে একাধিক ট্রানজিশন অ্যাভেলেবল, বাট লোয়েস্ট এনার্জি ট্রানজিশন ইজ পাই টু পাই ট্রানজিশন। বুঝি তো, এই যে যেমন এখানে কি পাই বন্ড যেহেতু আছে, কালো দিলাম পাই বন্ড, আবার কি আছে সিগমা বন্ড, এটা সিগমা এটা পাই, তাহলে সিগমা টু সিগমা স্টার হইতে পারে না? হ্যাঁ, সিগমা টু সিগমা স্টার হইতে পারে, আবার পাই টু পাই স্টার হইতে পারে। তাহলে একাধিক ট্রানজিশন অ্যাভেলেবল, কিন্তু কোনটা লোয়েস্ট এনার্জি? পাই টু পাই স্টার। ওটা তো গ্রাফ তুমি একটু দেখো, প্রিভিয়াসে পড়ে আসলাম, গ্রাফটা দেখে আসলাম না, ওই যে সিগমা পাই এন পাই স্টার সিগমা স্টার, তখন গ্যাপটা দেখো। তো সিগমা টু সিগমা স্টার থেকে পাই টু পাই স্টারের গ্যাপটা কম, ওটাই বুঝাইছে দেখো। এরপর এখানে একটা লাইন খেয়াল করবা, এই যে পাই টু পাই স্টার ট্রানজিশন, পাই টু পাই স্টার ট্রানজিশন, পাই টু পাই স্টার ট্রানজিশন, এই পাই টু পাই স্টার ট্রানজিশন তোমার আনকনজুগেটেড অ্যালকিনের জন্য স্পেসিফিকভাবে নামকরণ করা হয় নাই। দুইটা ক্ষেত্রে নামকরণ করা হয়েছে, একটা কে ব্যান্ড আর একটা বি ব্যান্ড। কে বি ব্যান্ড, কোন ক্ষেত্রে কে ব্যান্ড, কোন ক্ষেত্রে বি ব্যান্ড? এই যে তোমার কনজুগেশন ওপেন চেনে থাকলে, ওপেন চেন এরকম ওপেন চেন তো বোঝোই যেরকম ফ্রি, তখন যে তুমি পাই টু পাই স্টার ট্রানজিশনের যে ব্যান্ডটা পাবা, যে ব্যান্ডটা তুমি পাবা, এই যে ব্যান্ডটা যে পাবা সেটাকে বলা, এই ব্যান্ডটাকে বলা হয়, এই ব্যান্ডটাকে বলা হয় কে ব্যান্ড। আর তুমি যদি অ্যারোমেটিক আর হেটারো অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে যদি তুমি এই মানে পাই টু পাই স্টার ট্রানজিশন পাও, ওটাকে বলা হয় বি ব্যান্ড। তো এটা একটু কষ্ট করে লিখে রাখো, আমি লিখে দিই, সামনে পড়াবো, এই পরে পড়াবো, তারপর লিখে রাখো, যেহেতু আসলো লেখো। The bands due to pi to pi star ট্রানজিশন, দ্য ব্যান্ডস, এটা আমি এখানে না লিখি, এখানে লিখি না, এখানে লিখি, সুন্দর আছে কারণ এটার সাথে কানেক্টেড, সরি। দ্য ব্যান্ডস ডিউ টু পাই টু পাই স্টার ট্রানজিশন in molecules the bands due to pi to pi star transition in molecules, যেই মলিকুলটা containing ধারণ করে conjugated pi system। বুঝছো, এই যে তোমার 217 ন্যানোমিটার যে পাইলা, 217 ন্যানোমিটার পাইলা না, এটা কি সবুজ কালি আছে, 217 ন্যানোমিটার যে পাইলা, এটাকে আমরা বলবো কে ব্যান্ড। বুঝছো, ভি ব্যান্ডটা লিখে রাখতে পারো, মানে ভি ব্যান্ড এখানে লিখে দিই অন্য কালি দিয়ে, আচ্ছা সবুজ কালি বোঝা যায় না, লাল কালিতে লিখে দিলাম। দ্য ব্যান্ডস ডিউ টু পাই স্টার ট্রানজিশন, কোথায়? ইন অ্যারোমেটিক অ্যান্ড হেটারো অ্যারোমেটিক কম্পাউন্ডস, ওটাকে আমরা কি বলবো? বি ব্যান্ড।
বি ব্যান্ড। বুঝছো? তার মানে এই যে পাই টু পাই স্টার ট্রানজিশন সেটাকে আমি কয় ভাগ করলাম? 2 ভাগে ভাগ করলাম। এক কে ব্যান্ড, আরেকটা ভাগ করলাম কি? বি ব্যান্ড। এটাকে বলতেছি আমরা যখন ওপেন চেনে এই যে কনজুগেটেড অ্যালকিন, পাই টু পাই স্টার জন্য কনজুগেটেড অ্যালকিন জন্য এটাকে আমি 2 ভাগ করছি। এখানে লিখে দিই, এক বি ব্যান্ড আর এক কে ব্যান্ড। কে ব্যান্ড এই কনজুগেটেড অ্যালকিনে যে পাই টু পাই স্টার ট্রানজিশন পাবা সেটাকে আমি 2 ভাগ করছি, এক বি ব্যান্ড আর একটা কি কে ব্যান্ড। ওপেন চেনের জন্য কে ব্যান্ড আর অ্যারোমেটিক হ্যাটারো অ্যারোমেটিক। হ্যাটারো অ্যারোমেটিক কি? যেমন এই যে বেনজিন, এটা কি অ্যারোমেটিক না? হ্যাটারো অ্যারোমেটিক কি? যেমন পিরিডিন, এই যে হ্যাটার একটা অ্যাটম আসলো পিরিডিন, এইটা কনজুগেশন আছে না? আছে তো, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড বেনজিনের ক্ষেত্রে, তাই না? কনজুগেশন আছে। ওকে, তো 2 ভাগ করছি, আশা করি এতটুকু বুঝছো। তারপর আসি লাস্ট এন টু পাই স্টার ট্রানজিশন। দেখো পাই স্টার, পাই যেটা আছে তার মানে কনজুগেশন মানে কি বলে, পাই স্টার যেটা আছে তার মানে পাই বন্ড থাকতে হবে। পাই বন্ড থাকলে সেটা আমরা কি বলি? পাই বন্ড থাকলে সেটা আমরা বলি আনস্যাচুরেটেড কম্পাউন্ডস। তার মানে এই যে এন টু পাই স্টার ট্রানজিশন এটা কোথায় অ্যাভেলেবল? সেটা অ্যাভেলেবল হচ্ছে আনস্যাচুরেটেড কম্পাউন্ডস। আবার একই সাথে বলছি এন টু পাই স্টার ট্রানজিশন মানে নন বন্ডিং ইলেকট্রন কি হতে হবে? ট্রান্সফার হবে পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবিটালে। নন বন্ডিং ইলেকট্রন মানে কি? লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রন কোথায় থাকে? কার্বন হাইড্রোজেন কি থাকে না, হেটারোঅ্যাটম আসতে হবে। বুঝছো? হেটারোঅ্যাটম তাই কি আনস্যাচুরেটেড কম্পাউন্ড হলে হবে না? এমন একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ডস যেটা কন্টেনিং করে কি হেটারোঅ্যাটম। এমন হেটারোঅ্যাটম জানো তেন না যেটাতে কি আছে উইথ আনশেয়ার্ড ইলেকট্রন। আনশেয়ার্ড ইলেকট্রন যে কথা, লোন পেয়ার ইলেকট্রনের কথা, নন বন্ডিং ইলেকট্রনের কথা, এন দ্বারা নন বন্ডিং বোঝায়। বুঝছো? এক্সাম্পল নিচ্ছি এরকম কি সিও, সিএস, সিএন নাইট্রোমূলক। বুঝছো? কার্বনিল, তারপর হচ্ছে এইগুলা যেগুলো আছে সবগুলাই কি দেখো, যে কার্বনের সাথে অক্সিজেন পেয়েছে হেটারোঅ্যাটম, সালফার হচ্ছে হেটারোঅ্যাটম, নাইট্রোজেন পেয়েছে হেটারোঅ্যাটম, মানে কার্বন হাইড্রোজেন বাদ দিয়ে যা আছে সব হেটারোঅ্যাটম। আসলে বুঝছো? তো এইগুলা দেখো এই যে হেটারোঅ্যাটমে কি আছে? লোন পেয়ার ইলেকট্রন, এই যে লোন পেয়ার ইলেকট্রন এইদিকে এই যে তোমার এই যে অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে। এই যে পাই বন্ড আছে মানে কি? পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবিটাল আছে। পাই বন্ড আছে মানে কি? পাই স্টার অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল আছে। পাই বন্ড আছে মানে কি? পাই স্টার অ্যান্টিবন্ডিং মলিকুলার আছে। পাই বন্ড আছে মানে কি? পাই স্টার অ্যান্টিবন্ডিং মলিকুলার আছে। আর এই যে নন বন্ডিং ইলেকট্রন, নন বন্ডিং ইলেকট্রন এগুলো ট্রান্সফার হবে কোথায়? পাই স্টারে। ঠিক আছে, তারপর আমি এখানে পরের পয়েন্টে দিচ্ছি ডেফিনেশন। অ্যান ইলেকট্রন অফ আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার, মানে যে লোন পেয়ার ইলেকট্রনের একটা ইলেকট্রন কী হবে? যেটা কোথায় আছে? অন হেটারোঅ্যাটম, সেটা কী হবে? ইস এক্সাইটেড হবে কোথায়? টু পাই স্টার অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল, এটাই বলা হয় এন টু পাই স্টার ট্রানজিশন। ঠিক আছে, তারপরে আরেকটা পয়েন্ট দিচ্ছি ইনভলভস লিস্ট অ্যামাউন্ট অফ এনার্জি, অর্থাৎ যতগুলা ট্রানজিশন আছে মানে 4 প্রকারের মধ্যে সব থেকে কোনটাতে এনার্জি কম লাগবে? এই এন টু পাই স্টার ট্রানজিশনে। দেন অল দ্য ট্রানজিশন, সব যতগুলো ট্রানজিশন আছে তার মধ্যে এটাতে সব থেকে কম এনার্জি লাগবে, তাই না? গ্যাপ সব থেকে এটাতে কম। মনে তো আছে সিগমা পাই এন পাই স্টার সিগমা স্টার, তাহলে গ্যাপ এন টু পাই স্টার এই যে সব থেকে গ্যাপ কম, সব থেকে এটাই তো লিস্ট এমন। এই যে সিগমা টু সিগমা, পাই টু পাই স্টার, সিগমা টু সিগমা স্টার, পাই টু পাই স্টার, তারপর এন টু সিগমা স্টার, এন টু পাই স্টার, সব থেকে এটার কম না? হ্যাঁ, তাহলে লিস্ট অ্যামাউন্ট অফ এনার্জি এই আর কি। এই আমাদের 4টা পয়েন্ট গেল। লাস্ট একটু খেয়াল করো, এই যে তুমি এন টু পাই স্টার ট্রানজিশন পাইলে না, এন টু পাই স্টার ট্রানজিশন পাইলে না, এন টু পাই স্টার ট্রানজিশন পাইলে না, এটাকে বলে আর ব্যান্ড। এটার জন্য যে তুমি পিক পাবা, যে পিকটা পাবা, এই যে ব্যান্ডটা পাইলে, এটা বলে আর ব্যান্ড। একটু কষ্ট করে লিখে রাখো, আর ব্যান্ড। তাহলে ডেফিনেশনটা কি লিখবা? দেখো ডেফিনেশনটা লিখবা, এই যে দেখো না ডাবল বন্ড এবং লোন পেয়ার ইলেকট্রন আছে, এগুলো বলা হয় ক্রোমোফোরিক গ্রুপ। বুঝছো? তবে ক্রোমোফোরিক গ্রুপ এইটা না, ক্রোমোফোরিক গ্রুপ হচ্ছে আনস্যাচুরেটেড থাকলে ক্রোমোফোরিক গ্রুপ। এই যে কার্বন ডাবল বন্ড কার্বন, এটাও ক্রোমোফোরিক গ্রুপ, এগুলো ক্রোমোফোরিক গ্রুপ। বাট এই ক্রোমোফোরিক গ্রুপের জন্য কি তোমার এন টু পাই স্টার ট্রানজিশন পাবা না, একটু মাথায় রাখবা, পাবা না। কীরকম? এই যেটার জন্য। যাই হোক ডেফিনেশনটা লিখে রাখো আর ব্যান্ডের।
আমি এখানে লিখে দিলাম আর ব্যান্ড আসলো, তাই লিখে দিতেছি। লিখবা দ্য ব্যান্ডস ডিউ টু the bands due to n to pi star transition of a single chromophoric group এটার মানে কি? এটার মানে হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল একটা ক্রোমোফোরিক গ্রুপের জন্য এন টু পাই স্টার ট্রানজিশনে যে ব্যান্ডটা পাবা সেটা হচ্ছে আর ব্যান্ড, মানে জাস্ট একটা। ধরো একটা কম্পাউন্ডে তুমি একাধিকই পাইলা, ধরো একটা কম্পাউন্ডে কার্বন কার্বন অক্সিজেন এই মূলকটাও আছে, আবার ধরো নাইট্রোমূলকও আছে, একটা কম্পাউন্ডে নাইট্রোমূলকও আছে কার্বন মূলকও আছে, থাকতে পারেই। তো এইটার জন্য ধরো একটা ব্যান্ড পাইলা, মানে যে এন টু পাই স্টার, এটার জন্য একটা পাইলা, তাহলে এটা একটা আর ব্যান্ড, এটা একটা আর ব্যান্ড, মানে একটা সিঙ্গেল ক্রোমোফোরিক গ্রুপের জন্য যে তুমি ব্যান্ডটা পাবা এন টু পাই স্টার ট্রানজিশনে, ওটা হচ্ছে আমাদের কি আর ব্যান্ড। তবে মনে রাখবা সব ক্রোমোফোরিক গ্রুপের জন্য আমরা এন টু পাই স্টার ট্রানজিশন পাবো না। ক্রোমোফোরিক গ্রুপকে কয় ভাগে ভাগ করা যায়? ক্রোমোফোরিক গ্রুপ দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে আমি ভাগ করি। এক কার্বন কার্বন, এই যে ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটা একটা ক্রোমোফোরিক গ্রুপ। আরেকটা কী হয়ে যায়? কার্বন অক্সিজেন, তারপরে এটাও দিয়ে দিই নাইট্রোমূলক, এই যে নাইট্রোমূলকের ডাবল বন্ড আছে। ক্রোমোফোরিক গ্রুপ মানে কি? আনস্যাচুরেটেড গ্রুপ, মানে পাই বন্ড থাকতে হবে। বাট এইখানে দেখো তো কার্বন কার্বন লোন পেয়ার ইলেকট্রন আছে নাই, এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে নাই, লোন পেয়ার ইলেকট্রন নাই। তো এগুলো ক্রোমোফোরিক গ্রুপ যদিও, বাট এখানে তো এন টু পাই স্টার ট্রানজিশন হবেই না, কারণ লোন পেয়ার বা নন বন্ডিং ইলেকট্রনই নাই। তাহলে এই ক্ষেত্রে তোমার আর ব্যান্ড পাবা না। কোন ক্ষেত্রে পাবা? এই ক্ষেত্রে, কারণ কি যে অক্সিজেনে লোন পেয়ার ইলেকট্রন আছে। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের আর ব্যান্ড। এই পর্ব এই পর্যন্তই। আমি অনেক কিছু পড়ে দিলাম এবং নোট করে পড়ে দিলাম। যদি তোমাদের ভিডিওগুলো উপকার করে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এটা তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট। তো আর একটা কাজ করবা, সেটা হচ্ছে এই চ্যানেলটা তোমাদের যে ক্লাসমেট, তোমাদের যে বন্ধুবান্ধব আছে তাদের কাছে একটু শেয়ার করে দিবা। তো মেসেজ তো কনভারসেশন করো, তোমরা রেসপেক্টিভ পড়তেছো, তখন বললা যে কেমিস্ট্রি ইন্টেরিয়র একটা চ্যানেল আছে, সেখানে বাংলায় এই স্পেকট্রোস্কোপি, আমি অলরেডি ম্যাথ স্পেকট্রোমেট্রি আলোচনা করে ফেলছি, একটা প্লে লিস্ট বানিয়ে ফেলছি, ইবি নিয়ে কাজ করতেছি। ইবি খুব দ্রুতই মানে কয়েকদিনের ভিতরেই আমি পুরো পর্বগুলোই শ্যুট করে ফেলবো। তো তুমি তোমাদের ফ্রেন্ডে জানাইও, স্পেকট্রোস্কোপি যখন কোর্সটা করতেছো তখন একটু জানাও যে স্পেকট্রোস্কোপি এখানে এই চ্যানেলে করা হইতেছে, সুন্দরভাবে বাংলায় বোঝানো হয়েছে। তো তুমি যদি তোমার ফ্রেন্ডদের না জানাও, আমার এই চ্যানেলের গ্রোথটা হবে না, মানে তারা জানবে না। আমি তো এখানে বিজ্ঞাপন দিয়ে বসে নেই, বুঝো নাই? তো তাদেরকে একটু মেনশন করো, তাদের একটু শেয়ার করো তাদের সাথে। তো এইখান থেকে যত গ্রোথ হবে, আমি অনার্স লেভেলের কন্টেন্ট নিয়ে আরও কাজ করার মানে উৎসাহটা পাবো। আমার ইচ্ছা আছে অনার্স লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেল, এসএসসি লেভেল সবগুলো নিয়ে কাজ করবো, যেহেতু কেমিস্ট্রি আমার প্যাশনের জায়গা। তো তোমরা যদি গ্রোথ করতে হেল্প না করো তাহলে আগ্রহ আসবে না। তুমি কেমিস্ট্রিতে অনার্স করতে আসছো এবং স্পেকট্রোস্কোপি ভিডিও দেখতেছো, অবশ্যই তোমার কেমিস্ট্রি ভালো লাগার জায়গা। তো কেমিস্ট্রিতে তোমার মানে জার্নিটা তো এখানে শেষ না, সামনে আরও আছে। চাকরি ক্ষেত্রে তখন আসে, তুমি চাকরি পরীক্ষা দিতে যাবে, তখন তোমার এই স্পেকট্রোস্কোপি পার্টটা লাগবে, বুঝছো? তো এই জার্নির সাথে থাকো, তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করো চ্যানেলের কথা, তারা জানুক। বাংলাতে এই হাই লেভেলের পার্ট নিয়ে কেউ আমার মনে হয় না এইভাবে ক্লাস নেওয়ার কেউ ইন্টারেস্ট বা কি বলে সাহস কেউ এরকম করে ওঠে নাই। আমি করছি, আমাকে একটু হেল্প করে চ্যানেলটা গ্রোথ করতে, তাহলে আমি আরও এরকম পাওয়ারফুল কন্টেন্ট সহ গোছানো নোট সব কিছু আমার কাছে আসছে। যদি গ্রোথ হয় চ্যানেলটা, আমি আরও কন্টেন্ট নিয়ে তোমাদের সঙ্গে আসবো। এখন তোমরা সেটা চাও কি না?
কীভাবে চাবা, বুঝবো কীভাবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করো। ওকে, আসসালামু আলাইকুম।